FM Haunted। ঘটনাটি প্রায় 1985 সালের দিকে ঘটে যায়। লিসনার, আপনারা যারা গ্রামের ঘটনা বেশি পছন্দ করেন, আজকের এই ঘটনাটি স্পেশালি তাদের জন্য। এই ঘটনাটি সম্পূর্ণ গ্রামের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। মূলত এই ঘটনাটির সূত্রপাত বিলে মাছ ধরাকে কেন্দ্র করে। এই ঘটনার কারণে দীর্ঘদিন এলাকার মানুষেরা বিভিন্ন ভোগান্তিতে থাকে, আর একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে গ্রামের মানুষের সাথে। আমি প্রথমে আপনাদেরকে এই ঘটনার স্থানের একটু বর্ণনা দেই। গ্রামটি ছিল বেশ বড়। এই গ্রামে ছিল খুব বড় একটি বিল, এবং বিলের একটু ওপরেই ছিল একটি বড় মেহগনি বাগান। মেহগনি বাগানের পাশে একটি খোলা মাঠ, আর সেই মেহগনি বাগান পার করেই ঠিক পাশেই একটি বড় বাঁশ বাগান, যে বাঁশ বাগানের ভেতরে ছিল একটা গ্রাম্য কবরস্থান। সময়টা তখন আষাঢ় মাস, চারিদিকে শুধু পানি আর পানি। তখন গ্রামের অধিকাংশ জায়গাতে পানিতে ডুবে গিয়েছিল। পানিতে ডুবে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল বিশাল বিল, আর ওই সব বিলের পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল। যেহেতু আমরা জানি বর্ষাকালে বিলে নানা রকম মাছ পাওয়া যায়, সেহেতু গ্রামের অনেকেই রাতে এবং দিনে বিভিন্নভাবে মাছ ধরত। একদিন রাতের ঘটনা এটি। গ্রামের উল্লেখযোগ্য 3 জন লোক, রফিক, হাসেম এবং বাবু, এরা 3 বন্ধু ঠিক করে আজ রাতে তারা মাছ ধরতে যাবে ওই বাঁশ বাগানের পাশের বড় বিলটাতে। সেই বিলে প্রচুর পরিমাণ মাছ ছিল, এই জন্য সেই জায়গাটা তারা ঠিক করে। যেই ভাবা সেই কাজ। রাতে খাওয়া দাওয়া শেষে তারা মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। তারা 3 জন রাত আনুমানিক 10টার দিকে বের হয়ে যায় বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে। এবং বলে রাখা ভালো, এই দিনটি খুব মেঘলা ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ওই বাঁশবাগান আর কবরস্থান পার হয়ে একটা মাঠ, তারপরে সেই বিল। তারা 3 জন মাছ ধরার জন্য সেখানে চলে যায় এবং মাছ ধরার জন্য নেমে পড়ে বিলের মাঝে। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু কোনো মাছ পাচ্ছিল না। তারা ভাবে যে আকাশ মেঘলা, যার জন্য তারা মাছ পাচ্ছে না। আমরা অনেকেই জানি বৃষ্টি হলে মাছ পাওয়া যায় না, এরকম সময় মাছেরা পানির তলদেশে থাকে। তারা যেহেতু মাছ পাচ্ছিল না, এর জন্য তাদের ভেতরে থাকা 2 জন, হাসেম এবং বাবু, সিদ্ধান্ত নেয় তারা আজ আর মাছ ধরবে না, তারা বাড়িতে চলে যাবে। কিন্তু তাদের ভেতরে রফিক একটু জেদি প্রকৃতির মানুষ ছিলেন। বাকি 2 জন, হাসেম এবং বাবু, যখন বাড়িতে যাওয়ার কথা বলে, তখন রফিক বলে, তোরা যা, আমি মাছ না ধরে বাড়ি যাব না আজ। তাকে অনেকবার নিষেধ করে তারা 2 জন যে রাতে একা মাছ না ধরার জন্য। হাসেম এবং বাবু রফিককে অনেকবার অনুরোধ করে তাদের সাথে বাড়িতে যাবার জন্য, কিন্তু সে নাছোড়বান্দা জেদ ধরে বসে রইল তাদের কথা না শুনে। এদিকে হাসেম এবং বাবু রফিককে সাথে না নিয়ে যাবে না, কারণ তারা জানতো এই বিলে অনেক আজব আজব ঘটনা ঘটে। গ্রামের লোকমুখে অনেক আজব আজব কথা শুনেছে তারা এই বিলকে কেন্দ্র করে। অনেক জোরাজুরির পরেও রফিককে রাজি করাতে পারল না তারা, এবং হাসেম আর বাবু বাধ্য হয়ে রফিককে রেখে বাড়ি চলে আসলো। কে জানতো ওই দিন রাতে রফিকের সাথে এমন খারাপ কিছু ঘটবে। ওই দিন রাতে আর রফিক বাড়িতে ফেরেনি। ভোরবেলাতে রফিকের বাড়ির লোক হাসেম এবং বাবুর বাড়িতে আসে খোঁজ নিতে। তারা এসে বলল রফিক নাকি সারা রাত বাড়িতে আসেনি। তখন হাসিম ও বাবু সবাই মিলে রফিককে খোঁজার জন্য বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা সেই বিলের কাছে আসে, গত রাতে যেখানে মাছ ধরতে বসেছিল। সেখানে পৌঁছে সবাই যেটা দেখে সেটা অনেক দুঃখজনক একটি বিষয়। তারা দেখে রফিকের লাশ বিলের পানিতে ভাসছে। তারা যখন সেই লাশটিকে কাছে আনে, তখন তারা লাশটি দেখে আরো ভয় পেয়ে যায়। তারা দেখে রফিকের শরীরে মাথা নেই, মাথাটা আলাদা করা। গলা কাটা অবস্থায় পাওয়া যায় রফিককে, এবং তার শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত। মনে হচ্ছিল শরীর থেকে কেউ যেন মাংসগুলো কামড় দিয়ে খেয়ে ফেলেছে, আর তার মাথাটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। রফিকের শরীর দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তখন গ্রামে নেমে আসে শোকের ছায়া। মাথা ছাড়াই তাকে দাফন করতে হবে, কারণ অনেক খোঁজাখুঁজির পরেও সেই বিল বা বিলের আশেপাশে রফিকের মাথাটা খুঁজে পাওয়া যায় না। এদিকে রফিককে কবর দেওয়ার জন্য ঠিক করা হয় সেই গ্রাম্য কবরস্থানটি, যেটি ওই বিলের পাশে বাঁশ বাগানের ভেতরে অবস্থিত। এদিকে রফিককে কবর দেওয়ার জন্য যারা ওই কবরস্থানে গিয়েছিল, সেদিন তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা।
রফিকের দূর দূরান্তের আত্মীয়রা আসতে আসতে অনেক দেরি হবে, এই কারণে ওই দিন এশার পরে দাফন করার সিদ্ধান্ত নেয় গ্রামের সবাই। বলে রাখা ভালো, রফিককে যেদিন দাফন করা হয়েছিল সেদিন আকাশের অবস্থা তেমন ভালো ছিল না। সারাটা দিন ঘন মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি চলতেই থাকে। এবার লাশের গোসল, জানাজা একে একে সবকিছু শেষ করে তাকে কবর দেওয়ার উদ্দেশ্যে সেই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। সবাই যখন রফিকের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল তখনও বৃষ্টি পড়ছে। হ্যারিকেন আর হ্যাচাক লাইটের আলোতে কাঁধে মাথাহীন একটি দেহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জোরে জোরে দোয়া পড়তে পড়তে সবাই যাচ্ছে গ্রামের মাটির রাস্তা ধরে সেই বাঁশবাগানের দিকে। গ্রামের যুবকরা যখন রফিকের খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছিল তখন তারা সবাই একটা জিনিস অনুভব করছিল যে তারা যত সামনে যাচ্ছে রফিকের খাটিয়াটি ততই ভারী হয়ে যাচ্ছে। অন্য স্বাভাবিক সব খাটিয়ার থেকে এটা তুলনামূলক অনেক বেশি ভারী। রফিকের খাটিয়াটি এতটাই ভারী হয়ে আসছিল যে কিছু দূর যেতে না যেতেই নতুন ভাবে মানুষ বদল করে দেয়া হচ্ছিল সেটি ধরতে। সবাই কেমন একটা অবাক হয়েই খাটিয়া ভারী হওয়ার এই বিষয়টি মেনে নেয়। একটা মৃত মানুষের ওজন কিভাবে এত দ্রুত বাড়তে পারে সেই বিষয় নিয়েও তাদের কোনো ধারণা ছিল না। একটা পর্যায়ে তারা মাটির কাদা রাস্তা শেষ করে অল্প পানিতে নেমে পড়ে। বর্ষাকাল হওয়ার কারণে অধিকাংশ জায়গাতে যেহেতু পানিতে ভরে গিয়েছিল, যার কারণে সেই কবরস্থানের আগের মাঠটিও পানিতে ভরে গিয়েছিল। এবার তারা হাঁটু পানি ভেঙে অনেক কষ্টে অবশেষে সেই কবরস্থানে পৌঁছায়। এদিকে সারাদিন পানি হওয়াতে এবং চারিদিক পানিতে ভরপুর থাকার কারণে রফিকের কবরে পানি উঠে যায়। সবাই মিলে খাটিয়া রেখে কবর থেকে পানি সেচে অনেক কষ্টে কবর দেয় রফিকের দেহটি। কবর দেওয়া সম্পূর্ণ হওয়ার পর সবাই দোয়া করে তার জন্য। সবকিছু যখন শেষ তখন সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে। সবাই যখন সেই বাঁশবাগান থেকে কিছু দূর চলে আসে তখন সবাই মিলে একটা জিনিস লক্ষ্য করে, হঠাৎ সেই বাঁশবাগানে প্রচুর ঝড় উঠেছে। আশেপাশে কোনো গাছে বাতাস লাগছে না, শুধু সেই কবরস্থানের বাঁশবাগানে ঝড় হচ্ছে। মনে হচ্ছে পুরো বাঁশবাগানটা যেন কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। এবার সবাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সবাই একসাথে দোয়া পড়তে থাকে, তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে আসে বাড়িতে। এই ঘটনার পর থেকে ওই কবরস্থানে আর সেদিনের সব ঘটনার জন্য মানুষের মনে ভয়ের জায়গা করে নেয় রফিকের মৃত্যুটি। ওই দিন রাতের পর থেকে আর তেমন কিছু ঘটে না গ্রামটিতে। কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যায় এবং সব ঠিকঠাক চলতে থাকে। তারপর ঠিক 7 থেকে 8 দিনের মাথায় শুরু হয় গ্রামে একের পর এক ভয়ানক ঘটনা। গ্রামের যে মানুষই রাতে ওই বিলের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফেরে তার সাথেই দেখা হয়ে যায় রফিকের সেই গলা কাটা লাশটির। অনেকে আবার রফিককে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গলা কাটা বিভৎস অবস্থাতে দেখতে পেত এবং ভিতরে ভিতরে কেউ কেউ আবার বিলের পাশে কবরস্থানেও মাথাবিহীন অবস্থায় রফিকের শরীরটিকে দাঁড়িয়ে থাকতে দেখত। এই পর্যন্ত যারা রফিককে দেখে ভয় পেয়েছে তাদের ভাষ্য মতে রফিকের সেই গলা কাটা দেহ তাদেরকে হাত নেড়ে ইশারা করে কাছে যেতে। এমন সব অদ্ভুত ঘটনার মাঝে গ্রামের একজনের সাথে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। একদিন রাতে ওই গ্রামের ফয়েজ নামের একজন অনেক রাতে বিলের ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। চাঁদনি রাত হওয়ার কারণে চারিদিকটা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা যারা গ্রামের পরিবেশে গিয়েছি বা গ্রামে বড় হয়েছি তারা অনেকেই জানি শহরের চাঁদনি রাত তেমন একটা বোঝা যায় না, কিন্তু গ্রামে চাঁদনি রাত বোঝা যায়। তার কারণ ফাঁকা মাঠ, মাটির রাস্তার কারণে রাতে চাঁদের আলোতে যেন সবকিছু স্পষ্ট দেখা যায় আর আশেপাশে সবকিছু চাঁদের আলোতে চকচক করে। যাই হোক, সে যখন মাটির রাস্তা থেকে নেমে বিলের পাশে আসছিল তখন সে দূর থেকে একটা জিনিস দেখতে পায়। কেউ একজন বিলের কিনারাতে বিলের পানিতে ডুবোডুবি করছে। একটা স্বাভাবিক মানুষ যেভাবে গোসল করার সময় ডুব দেয় ঠিক সেভাবেই ডুবোডুবি করছে। ফয়েজ মিয়া বিষয়টি স্বাভাবিকভাবেই নেয়। সে ভাবে গ্রামের কেউ হয়তো গোসল করছে বিলে। এদিকে ফয়েজের রফিকের মৃত্যু আর গ্রামে একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে থাকে না। সে আস্তে আস্তে সেই মানুষটার কাছে চলে যায় হাঁটতে হাঁটতে, এবং সে আস্তে আস্তে কাছে এসে চাঁদের আলোতে স্পষ্ট যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একজন পানিতে ডুবডুবি করছে, কিন্তু তার মাথা নেই, গলার ওপরের কিছু অংশ আছে। তার সামনে মাথাবিহীন একটা শরীর পানিতে ডুব দিচ্ছে
আর উঠছে। তখনই তার অবস্থা খারাপ হয়ে যায়, মনে পড়ে যায় সব ঘটনা, রফিকের কথা, যে কিনা এই বিলটিতেই মাছ ধরতে এসে মারা গিয়েছিল। চোখের সামনে রফিকের গলাকাটা শরীরটিকে দেখে তার আর বুঝতে বাকি রইল না তার সাথে আজ কি ঘটতে চলেছে। সে ভয়ে জোরে একটা চিৎকার দেয়। সে যখন চিৎকার দিয়ে দৌড় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই গলাকাটা শরীরটি মুহূর্তের ভেতর তার কাছে চলে আসে এবং তার পা টেনে তাকে বিলের মাঝে নিয়ে যেতে থাকে। তখন সে প্রাণপণে চেষ্টা করে মাটি আঁকড়ে ধরে রাখার জন্য। অনেকক্ষণ এভাবে ধস্তে ধস্তে হয়, আর সেই মাথাবিহীন রফিকের শরীরটি তাকে টানতেই থাকে। একসময় তার কানে ভেসে আসে দূরের মসজিদে থেকে ফজরের আজান। আজান শোনার সাথে সাথেই সেই শরীরটি তাকে ছেড়ে দিয়ে বিলের পানিতে দ্রুত মিলিয়ে যেতে থাকে। এবং তখনই সে কোনো একটা গায়েবী আওয়াজ পায় এবং সেখান থেকে সে সেদিনের মতো রক্ষা পায়। এত কিছুর পর আর জ্ঞান ধরে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। সে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে ওই বিলের মাঝে রাস্তাতেই পড়ে আছে, আর কয়েকজন বয়স্ক মুরব্বী তার সামনে দাঁড়িয়ে আছে, যারা কিনা ওই রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিল। পথের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে তারা ডাক দেয়। এইবার সেই লোকগুলো ফয়েজকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল। এরপর ফয়েজ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। এবার ফয়েজ বলতে থাকে, যখন সে এদিক দিয়ে বাড়ি ফিরছিল তখন আনুমানিক রাত 11টার মতো বাজে, আর এখন ফজরের ওয়াক্ত। কিন্তু এই পুরো রাত কিভাবে কাটলো। আবার সে বলে যে ঘটনাটি ঘটেছিল সেটি তার কাছে পুরো সময়টা মনে হয়েছিল 3-4 মিনিটের মতো একটা ব্যাপার, কিন্তু এত সময় কিভাবে কাটলো। যাই হোক, এবার ফয়েজ মুরব্বীদের অনুরোধ করে তাকে একটু বাড়িতে দিয়ে আসতে। এরপর ফয়েজকে তারা বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার পর ফয়েজ গুরুতর অসুস্থ হয়ে যায়, জ্বর, এবং সেই সাথে ফয়েজের শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এভাবে দিনের পর দিন খারাপ অবস্থায় রূপ নিতে থাকে ফয়েজের অসুস্থতা। ফয়েজের পরিবার তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। কোনো ডাক্তার, কবিরাজ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ফয়েজ সুস্থ হচ্ছে না। এদিকে ফয়েজের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে প্রতি রাতেই ফয়েজ ঘুমের মাঝে প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি শুরু করে, আর চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি যাব না, আমাকে নিষ্ণা পানির মাঝে ওই গলাকাটা আমাকে নিয়ে গেল, তোরা আমাকে বাঁচা। এভাবে দিন দিন সে প্রায় পাগলের মতো হয়ে যেতে থাকে। তার পরিবারের মানুষরা অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়েও তার কোনো উন্নতি করতে পারে না। এর মাঝেই ফয়েজের সাথে ঘটে যাওয়া ঘটনার 3-4 দিন পরেই গ্রামের আরেক লোক মঞ্জু মিয়া এবং তার গরুর সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যে ঘটনার পর মঞ্জু মিয়াকে তার একটি হাত আর গরুকে হারাতে হয় প্রাণ। মঞ্জু মিয়া পেশায় একজন কৃষক। সে ফসলি জমিতে চাষাবাদ করত। রোজকার মতো সেদিন খাওয়া দাওয়া শেষে দুপুরে মাঠে যায় এবং মাঠে জন্মানো ঘাস নেড়ে দেবার কারণে সে সেখানে গিয়েছিল। মাঠের কাজ শেষ করতে করতে আসরের আজান দিয়ে দেয়। সে কাজ শেষ করে মাঠেই আসরের নামাজ পড়ে। নামাজ শেষ করে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী জানায় তাদের একটি গরু এখনো বাড়িতে ফেরেনি, গরুকে পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার উপর অন্ধকারে একা একা গরু খোঁজা সম্ভব না। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার হারিয়ে যাওয়া গরুটি খুঁজতে থাকে। পুরো গ্রাম খুঁজে গরুটিকে, কিন্তু এদিকে মাগরিবের আজান দিয়ে দেয়। আজান দেওয়ার কারণে সে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ করে সে বাড়িতে এসে দেখে গরুটি ফিরেছে কিনা। এসে দেখে গরুটি বাড়িতে আসেনি। এবার সে বাড়ি থেকে একটি হ্যারিকেন নিয়ে শেষবারের মতো গরুটি খোঁজার জন্য বের হয়। যেহেতু মাগরিবের আগে সে গ্রামের অন্য সাইডে খুঁজেছে, গরুটিকে পায়নি। শুধুমাত্র সেই রফিকের কবর দেওয়া বাঁশবাগান আর বিলের ওইদিকে খোঁজা বাকি রয়ে গিয়েছিল। এই কারণে সে গরুটি হয়তো সেই বিলের দিকে যেতে পারে ভেবেই সেই দিকে খুঁজতে যায়। যেহেতু কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে, তাই ভয় না পেয়ে একটি হ্যারিকেন হাতে একা একাই চলে যায় বিলের দিকটায়। সে যখন মেহগনি বাগান পার হয়ে রফিকের কবরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন কবরের কিছু দূরে সামনে একটা ঝোপের মতন, গরুর মতন কি যেন একটা দাঁড়িয়ে আছে, সে একটু বুঝতে পারে এবং সে একটা আবছা একটা কিছু দেখতে পারে। আরো কাছে যেতে সে দেখে তার সেই সাদা গরুটি সেই ঝোপের ভিতরে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, এর কারণে বোধহয় গরুটি বাড়ি চিনতে পারছে না, পথ ভুল করে চলে এসেছে এখানে এবং দাঁড়িয়ে আছে। তখন সে তার হ্যারিকেনের পুরো আলোটির জোর বাড়িয়ে দিয়ে গরুকে জোরে জোরে ডাকতে থাকে আর গরুর দিকে এগোতে থাকে গরুটি ধরার জন্য। সে যখন গরুর কাছে চলে যায় এবং গরুটি ধরতে যায়, তখনই সেই গরুটি ভয়ে আতঙ্কিত হয়ে লাফ দিয়ে রফিকের কবরের কাছে চলে যায়। এবার মঞ্জু মিয়া তার হ্যারিকেনের আলোটি কমিয়ে দেয়
এটা ভেবে যে গরুটি হয়তো ভয় পেয়েছে। এবার সে অন্ধকারে টিপে টিপে গরুটির একেবারে কাছে চলে আসে এবং গরুটিকে ধরতে যাবে, ঠিক তখনই সে একটা শব্দ শোনে আর তার কানে শব্দ আসতে থাকে রফিকের কবরের অন্য পাশ থেকে। শব্দটি এমন ছিল যে কুকুরের মুখে মাংসের হাড় নিয়ে কামড়াকামড়ি করে যেরকম একটা শব্দ হয়, ওই রকম ধরনের একটা শব্দ। সে প্রথমে ভয় পায়নি বিষয়টিতে, স্বাভাবিকভাবেই নেয়, সেভাবে হয়তো আশেপাশে শেয়াল আছে, অনেক সময় খাবারের খোঁজে শেয়াল নতুন কবরের মাটি খোঁচাখুঁচি করে। সে এবার অন্ধকারে সেই শেয়াল আকৃতির পশু দুইটাকে তাড়া দেয়, কিন্তু অবাক করার বিষয় পশু দুইটি সেখান থেকে একটুও নড়ে না। সে এবার ভয় পেয়ে যায়, কারণ শেয়াল থাকলে তো তাড়া দিলেই চলে যাবে, কিন্তু এই জন্তু দুটি কি? সে এবার সামনে থাকা জন্তুগুলি কি সেটি স্পষ্ট দেখার জন্য ভয়ে ভয়ে হাতে থাকা হ্যারিকেনটির আলোর জোর বাড়িয়ে দেয়। হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে রফিকের কবরের দিকে তাকায়। সেদিকে তাকিয়ে হ্যারিকেনের আলোতে সে যেটা দেখতে পায় সেটা বোধহয় আমরা কেউই এই মুহূর্তে দেখতে চাইব না। সে দেখে তার সামনে শেয়ালের মতো মুখওয়ালা দুটি বিশাল আকৃতির জন্তু তার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তাদের মুখে মাংসের টুকরো ঝুলছে। সেই জন্তুগুলো রফিকের কবর থেকে রফিকের সেই মাথা কাটা দেহটি উপরে তুলে এনে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের মুখে হ্যারিকেনের আলো পড়তেই তারা মঞ্জু মিয়ার দিকে তাকায়। এবার সে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহকে বলে চিৎকার দিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। এসব দৃশ্য চোখের সামনে দেখে সে সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করে না। হ্যারিকেনটি ফেলেই চিল্লাতে চিল্লাতে দৌড় দেওয়া শুরু করলো। কিন্তু ভয়ের বিষয় হলো মঞ্জু মিয়া যখন দৌড়চ্ছে তখন সেই জন্তু দুটিও তার পেছনে পেছনে তাকে তাড়া করে আসছে এবং বিশ্রী রকমের শব্দ করতে করতে আসছে। সে যত রকমের দোয়া কালাম জানে পড়তে পড়তে চিল্লাতে চিল্লাতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন দুপুরে মঞ্জু মিয়ার জ্ঞান ফেরে। তার যখন জ্ঞান ফেরে ততক্ষণে অনেক কিছুই হয়ে গিয়েছে তার জীবনের সাথে। জ্ঞান ফেরার পর মঞ্জু মিয়া দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে আর তার গায়ে বিভিন্ন জায়গাতে ব্যান্ডেজ করা। প্রচন্ড রকম ব্যথা অনুভব হচ্ছে তার। সে যখন তার হাত নাড়িয়ে দেখতে থাকে কি হয়েছে তার গায়ে, তখন দেখে তার একটি হাতের নিচের অংশ নাই, তার হাতের নিচের অংশ কাটা আর সেটাতে ব্যান্ডেজ করা। তখন সে একটা কান্না শুরু করে এবং তার পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করে তার হাতটি কাটা কেন। তখন সবাই বলে গত রাতে তার চিৎকার শুনে আশেপাশের বাড়িতে থাকা মানুষরা সবাই দৌড়ে যায়। সেদিকটাতে চিৎকারটাকে ফলো করে, তারা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন জায়গাতে গভীর ক্ষত দেখে মনে হচ্ছিল কেউ যেন তার শরীর থেকে মাংস কামড় দিয়ে খেয়েছে এবং তার হাতটি ছিঁড়ে ঝুলছিল মাটিতে। পরে সবাই তাকে সেই রাতে হসপিটালে নিয়ে আসে এবং ডাক্তার তার হাতটি কেটে ফেলতে বাধ্য হয়, কারণ হাতটি পুরোটাই ছিঁড়ে ঝুলছিল, শুধু চামড়াটা ছিল আর কি। তো এরপর সে যখন আবারও বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করে তার গরুটির ব্যাপারে, যে গরুটির কি অবস্থা, উত্তরে তারা তাকে জানায় যে সেই গরুটিকে পরের দিন সকালে একজন সেই কবরস্থানের পাশে বিলের মাঝে মরে থাকতে দেখেছে। গরুটিকে যখন সবাই পাড়ে টেনে আনে তখন সবাই দেখে গরুটির মাথা নেই আর গরুটির সারা গায়ের বিভিন্ন জায়গাতে ক্ষত ছিল। মনে হচ্ছিল শরীর থেকে কেউ মাংস খেয়ে ফেলেছে, বিভৎসভাবে মেরে ফেলা হয়েছিল গরুটিকে। এসব শুনে মঞ্জু মিয়া আবার ভয় অজ্ঞান হয়ে যায়। এবার একের পর এক ঘটনা দেখে গ্রামের লোকেরা ভয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। গ্রামের সবার মনে ঢুকে যায় এক অদ্ভুত আতঙ্ক। রাত নামলেই যেন অন্য একটা জগতের সৃষ্টি হয় সেই গ্রামে। এই ঘটনার সাথে সম্পৃক্ত আরেকটি ছোট ঘটনা রয়েছে রফিকের স্ত্রী সালমার সাথে, যেটা রফিকের মৃত্যুর পরেই ঘটে যায় সালমার সাথে। একদিন হঠাৎ রাতে সালমার ঘুম ভেঙে যায়। তখন রাত আনুমানিক 11টা-12টা হবে। গ্রামে এই সময় মানে মধ্যরাত সালমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে একটি কুপি নিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বলে রাখা ভালো, গ্রামের অধিকাংশ বাড়ির বাথরুমগুলো বাড়ি থেকে একটু দূরে হয় বা একটু পাশে হয়। রফিকদের বাসার বাথরুমটি ছিল বাসা থেকে একটু পেছনের সাইডে একটি বড় রেন্ট্রি গাছের নিচে। রফিকের স্ত্রী যখন কুপি হাতে সেদিকে যায়, বাথরুমটির কাছে যেতেই তার হাতের কুপি হালকা আলোতে সে খেয়াল করে কেউ একজন বাথরুমের পাশে সেই এন্ট্রি গাছের নিচে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রফিকের স্ত্রী সালমা যখন জিজ্ঞাসা করে কে ওখানে, তখন খেয়াল করে সেই অবয়বটি হাত ইশারা করে কাছে ডাকছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এত রাতে কে থাকতে পারে সেখানে। সে ভয়ে ভয়ে তার হাতের কুপিটি সামনে নিয়ে আরেকটু বাড়িয়ে এগিয়ে যায় দেখার জন্য। কুপির আলোতে সে দেখতে পায় সাদা কাপড় পরে তার স্বামীর মতো কেউ একজন দাঁড়িয়ে আছে এবং
তার স্বামী তার সাথে কথা বলতে শুরু করে এবং সে বলে যে তার একা থাকতে কষ্ট হচ্ছে। সে তার স্ত্রী সালমাকে ডাকতে থাকে এবং এই কথাটি বললেই সে যে একা থাকতে কষ্ট হচ্ছে এবং সালমাকে তার কাছে থাকতে বলে, এইটা বলতে বলতে সে কাঁদতে কাঁদতে বাতাসের মতো মিলিয়ে যায়। এবার রফিকের স্ত্রী সালমা ভয়ে হাঁপাতে হাঁপাতে রফিকের বাবা মায়ের দরজায় এসে জোরে জোরে ডাকতে থাকে। রফিকের বাবা মা দরজা খুলে বাইরে আসে, এসে দেখে সালমা অনেক ভয় পেয়ে গেছে। তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে কোনো কথা বলতে পারছে না, শুধু হাত দিয়ে বাইরের দিকে দেখাচ্ছে। সে রাতে সালমা যখন স্বাভাবিক হয় তখন সে যা যা দেখেছে সবকিছু রফিকের মা বাবাকে খুলে বলে। এর পরের দিন গ্রামে সবার সাথে ব্যাপারটি শেয়ার করে রফিকের বাড়ির সবাই। এবার একটার পর একটা বিপদের জন্য গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে একজন বড় তান্ত্রিককে আমন্ত্রণ করে আনবে তাদের গ্রামে, যাতে এই সমস্যার সমাধান এবং রফিকের মৃত্যুর রহস্য জানা যায়। যেই ভাবা সেই কাজ, গ্রামের সবাই মিলে একজন তান্ত্রিককে নিয়ে আসলো। তান্ত্রিককে আনার পর তান্ত্রিক সবাইকে একটি যজ্ঞের ব্যবস্থা করতে বলল। সবাই মিলে তান্ত্রিকের কথা মতো একটি যজ্ঞের ব্যবস্থা করে এবং সেই সময় সবাই তান্ত্রিকের কাছে একে একে জানতে চায় রফিকের মৃত্যু এবং এসব ঘটনার কারণ। এবার তান্ত্রিক যেটা বলে সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তান্ত্রিক বলে, এই গ্রামে যা কিছু ঘটছে সব রফিকের মৃত্যু এবং রফিকের জন্য। তার জানাজাতে কোনো একটি সমস্যা হয়েছিল, রফিকের গায়েবী জানাজা করার কথা বলে। আর তান্ত্রিক বলে গ্রামটিকে বন্ধ করতে হবে। এরপর একে একে তান্ত্রিক বলতে থাকে সে রাতে রফিককে কেন মারা হয়েছিল আর রফিকের মৃত্যুর কারণ কি। তান্ত্রিক বলে সেদিন রাতে রফিকরা 3 বন্ধু বিলে মাছ ধরতে গিয়েছিল। সেই বিলে দীর্ঘদিন ধরে এক শক্তিশালী রাগী বদমেজাজি জিনের জ্ঞাতি গোষ্ঠী বাস করত। সে রাতে তারা যখন মাছ ধরতে যায় 3 বন্ধু, সে সময় জিনেরা সবাই তাদের একটা বিশেষ কাজের জন্য একত্রিত হয়েছিল। রফিক এবং তার বন্ধুদের ঘোরাঘুরির কারণে তাদের বারবার সেই কাজে তারা বাধাপ্রাপ্ত হয় এবং জিনেরা খেপে গিয়েই রফিক, হাসিম এবং বাবুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা যখন সামনের দিকে আসে ঠিক এমন সময় তাদের ভেতরে একজন বলে বাড়িতে যাওয়ার কথা, যার কারণে তারা 2 জন হাসিম এবং বাবু তারা বেঁচে যায়। কিন্তু রফিক তার জেদের কারণে সেই রাত্রে প্রাণ হারায়। তার 2 বন্ধু চলে যায় কিন্তু রফিক থেকে যায় সেখানে এবং জিনেরা রফিককে মেরে ফেলে তার মাথাটা একটানে ছিঁড়ে ফেলে তার দেহ থেকে। আর তারা রাগে রফিকের গা থেকে মাংস ছিঁড়ে ফেলতে থাকে। আর জিনেরা রফিকের মাথাটি তাদের সঙ্গে নিয়ে চলে যায়, যার কারণে মাথাটি কোথাও কেউ খুঁজে পায়নি। তিনি আর কিছু বলেন না। আর তাদের বলে যে রফিকের জানাজার ব্যবস্থা করতে ওই বিলে মাছ ধরতে নিষেধ করেন তান্ত্রিক। এভাবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এরপর তান্ত্রিক সেই বিলের দিকে যায়, গিয়ে কিছু মন্ত্র পাঠ করে এবং সেখানে একটা যজ্ঞ করে, তারপর চলে যায়। তান্ত্রিকের আসার পর থেকে সবকিছু স্বাভাবিক হতে থাকে। আর সেই তান্ত্রিক তাকে সুস্থ করে যে কিনা রফিককে ওই ডুবুডুবি করতে দেখেছিল। আর এরপরে রফিকের মাথা কাটা লাশটি কেউ কোনোদিন দেখেনি। তবে এখনো সেই বাঁশবাগানের কবরস্থানটি ভয়ের কারণ হয়েই দাঁড়িয়ে আছে। তা তখনকার সময় মাছ ধরা একটা খুব নেশা টাইপের জিনিসটা ছিল। তো আমরা একদিন উদ্যোগ নেই যে আমরা রাত 3টা সাড়ে 3টার দিকে আমরা বের হব, আমরা মাছ ধরবো। মাছ ধরার লোকেশনটা হচ্ছে ওনাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা শ্মশান আছে। আমাদের ওইখানে আগে বলে রাখি, হিন্দু অধ্যুষিত এলাকায় অনেক শ্মশান আছে। তো ওই শ্মশানের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, নাম হচ্ছে কাজলার খাল। তো এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো আমরা 2 জন মিলে রওনা করছে, সাথে হাড়ি নিছে মাছ রাখার জন্য। তুই আর কি আর মাছ না, মনি কাকা ভাবলেন যে মনে হয় তার মাছ ধরাতে ব্যাঘাত ঘটানোর জন্য এটা করছে। তো এইভাবে করতে করতে আর কিছুক্ষণ যাওয়ার পরে মিলন কাকা যখন দেখলেন ওই যে শেপটা, সেটা যখন তার দিকে ফিরলেন, সেটা দেখলেন শুধু একটা মাথার খুলি, জাস্ট একটা মাথার খুলি, এবং মাথার খুলি যে চোখ দিয়ে অজস্র আগুন ঝরতেছে। ওটা দেখে এবং আরো বলি যে মিলন কাকার দিকে তাকায় সে একটা বাজে রকমের হাসি দিছে। জ্যোৎস্না রাত দেখছে সে ওটা দেখে আর থাকতে না পারে, সে উপরে উঠে কুলে উঠে দৌড় মারতে গেছে। দৌড় মারতে যেয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এবং সে বারে বারে বলার চেষ্টা করছিল ওই উঠে যাওয়ার আগেই যে মনি তুই সরে যা, তো পিছে কি একটা আছে। তো মনি কাকা এগুলো কিছুই শুনতে পারিনি। তবে এটুকু হইলে হয়তো বা ভালো হইতো, তবে জিনিসটা এখানে সমাপ্ত না। তারপরে যেটা ঘটলো খুবই লোমহর্ষক, সেটা হচ্ছে মনি কাকা নিজের মতো করে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে কাজলা শ্মশানের কাছে চলে গেছে, যেটা উনি নিজেও জানতেন না যে উনি শ্মশানের কাছে চলে গেছে। ওই শ্মশানটা খুবই খারাপ ছিল এবং ওখানে অনেক বাজে বাজে রকমের অনেক জিনিস ঘটে। তো উনি যখন শ্মশানের খালের কাছে চলে গেছে তখন উনি পোলো দিয়ে
ক্ষেপ দিছে, ওইখানে অনেক বড় একটা মাছ মানে পড়ছে ভেবে উনি দেখে যে পোলো অনেক মানে অনেক গোতাগুতি করতেছে। উনি এবার না পেরে উনি ওই মাছটাকে ধরতে গেছে। এখানে ঘটে সবচেয়ে খারাপ জিনিসটা, উনি যখন হাত দিছে তখন কিছু একটা জিনিস ওনার হাত চেপে ধরছে। আমরা যেমন একজন বন্ধুকে না যাওয়ার জন্য হাতটা আমরা ধরে বসি যে তুই যাস না, ঠিক সেভাবে জোরে ওনার হাত ধরে বসছে। এবং উনি যখন এই জিনিসটা দেখছে উনি ওইখানে ভয় পেয়ে গেছে। উনি নিজের মধ্যে সাহস আটকে রেখে উনি হাতটা এবার পোলো থেকে বের করে নিয়ে আসছে। এনে দেখে কি একটা তাজা হাত ওনার হাত ধরে রাখছে এবং সেই হাত দিয়ে হাতটা অর্ধেক কাটা এবং সেই কাটা জায়গা দিয়ে অজস্র পরিমাণে রক্ত ঝরতেছে। উনি ওইটা দেখে সহ্য করতে না পেরে উনি ওই সব মাছ ওনার পোলো জাল দেখে উনি দৌড় মারছে এবং দৌড় মেরে উনি বাড়ির পথে রওনা দিছে। বাড়িটা 2 কিলোমিটার দূরে। এইবার উনি যখন বাড়ির দিকে রওনা দিছে তখন দেখতেছে যে বিভিন্ন রকম জিনিস, বিড়াল এসে ওনার উপরে হামলা করতেছে বা কুকুর এসে ওনাকে ধরার চেষ্টা করতেছে, এমনকি অন্য আরো অনেক পশু পাখি ওনার উপরে আটকে রাখার চেষ্টা করতেছে। কিন্তু উনি চোখ বন্ধ করে উনি দৌড় মারতে মারতে উনি বাড়ির উঠানে যে একটা চিৎকারি দিয়ে উনি ওইখানে পড়ে সেন্সলেস হয়ে গেছে। এবং ওই চিৎকার শুনে তখন ভোর হয়ে গেছিল। চিৎকার শুনে ওই মনিকাকার মা এবং বাড়ির আশেপাশে যারা আছেন সবাই মিলে এসে দেখে যে মনি সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তার হাত ধরে আছে একটা কাটা হাত। তখন আর কারোরই কোনো কিছু বুঝতে বাকি থাকলো না। তখন মনিকাকার মা রান্নাঘরে যে একটা লোহার শিক আগুনে পোড়াই এনে সেই কাটা হাতটার উপরে যেই রাখছে তখন ঘটলো আরো ভয়াবহ জিনিস। সবার সামনেই সেই কাটা হাতটা মনিকাকার হাত ছেড়ে সেটা লাফ দিয়ে পড়ে গেল। সবার সামনে সেটা আবার ভ্যানিশ পর্যন্ত হয়ে গেল। যেই হাতটা কাকার হাতটা ছেড়ে দিছে মনিকাকার, সেই মনিকাকা উঠে বসছে। উঠে বসে একটা কথাই যে মিলন কোথায়। তখন সবার মাথায় আসলো হ্যাঁ মিলনও তো মাছ ধরতে গেছিল। তখন সবাই মিলে, তখন ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সবাই মিলে মিলন কাকাকে খুঁজতে গেছে। খুঁজতে যেয়ে দেখে যে মনিকাকা যেভাবে ডিরেকশন দিছে যে এইখানে এইখানে আছে, ওইখানে যেয়ে দেখে যে সে নাই। তখন খুঁজতে খুঁজতে 1-1.5 ঘন্টা পরে দেখে যে কাজলা শ্মশানে বড় একটা সরা গাছ আছে এবং সরা গাছের উপরে মিলন কাকা সোজাভাবে শুয়ে আছে। আমরা সবাই জানি যদি কেউ কোনো ডালের উপরে শুয়ে থাকে তাহলে সে ঘুমাই পড়লে সে বাঁকা হয়ে যাবে, কিন্তু সে বাঁকা ছিল না, সে পুরো সোজা ছিল 2 ডালের মাঝখানে। অনেক কষ্টে তাকে নিয়ে আসছে নিচে, নিয়ে বাড়ি এসে সে তাকে অনেকভাবে করার চেষ্টা করছে, অনেকভাবে মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। যখন জ্ঞান ফেরেনি তখন একটা তান্ত্রিক ডেকে নিয়ে আসছে এবং তান্ত্রিক ডেকে নিয়ে আসার পরে তার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে তখন সে বলল একটা কথাই যে যখন শুনলো যে সে সরা গাছে আছে তখন সে নিজেই হতবাক হয়ে গেল। আমি সরা গাছে গেলাম কিভাবে? আমি তো সেন্সলেস যখনই পড়ে যায় তখন পর্যন্ত আমি জানি আমি কোন জায়গায় ছিলাম। এখন পর্যন্ত ওনারা কেউই বলতে পারে না তাদের সাথে যেটা ঘটে গেছে তার কোনো মানে কিভাবে কি ঘটলো, কিভাবে কি হইলো এটা নিজেও জানে না। এবং এরপর থেকে মনিকাকা বা মিলন কাকা কেউই মাছ ধরা তো দূরের কথা, সন্ধ্যার পরে বাড়ির বাইরে পর্যন্ত যায় না। তো রাসেল ভাই একটা জিনিস বলতে চাই যে আমাদের নদীর পাড়ে রাত্রেবেলায় ছেলেরা বিশেষ করে অনেক আড্ডা দিতে যায়, আমরাও আড্ডা দিয়েছি। তো রাসেল ভাই যাদের সাথে ঘটনা ঘটে, আমার 3টা জুনিয়র ছোট ভাই, তারা সেদিন রাত্রে সময়টা খুব বেশি দিন আগের না, এর আগের লিচুর সিজনে, লিচু মানে গ্রীষ্মকালের দিকে আর কি। তো তারা রাত 2টার দিকে নদীর পাড়ে বসে মজা করছে। তো এমন সময় তারা দেখে যে নদীতে একটা নৌকা মাঝি সহ রাত 2টার দিকেই বেয়ে তাদের দিকে আসছে। তো এর মাঝখানে তারা ডিসিশন নিয়ে নেয় যে তারা রাত্রেবেলায় নৌকায় করে ঘুরে বেড়াবে। আর রাসেল একটা জিনিস বলি যে ওই দিন রাতটা বেশ জ্যোৎস্না রাত ছিল, সব দেখা যাচ্ছিল। তো মজা করার জন্য তারা ডিসিশন নেয়। তো যখন নৌকাটা পাড়ে এসে ভিড়ে তখনই ঘটে ঘটনা রাসেল ভাই। ওরা কাছে যেতেই দেখে যে নৌকায় কেউ নেই। ওরা তাৎক্ষণিকভাবে ওই 3টা ছেলের মধ্যে একটা ছেলে বেশ অনেকখানি অসুস্থের মতো হয়ে পড়ে। বাকি 2জন নৌকায় ওঠে না উঠেই তাৎক্ষণিকভাবে ওকে নিয়ে হলে চলে আসে। তারা এসে বড় ভাইদের জানায়। তো বড় ভাইরা বলে ঠিক আছে চলো গিয়ে দেখি কি অবস্থা।
বড় ভাইরা গিয়ে দেখে কোনো কিছুই নাই। তো বড় ভাইরা কথা বলে ওইখানকার যে নাইট গার্ডরা ছিলেন তাদের সাথে। নাইট গার্ডরা বলেন, মামা এটা তো চিরাচরিত একটা ব্যাপার, এখানে তো মাঝে মাঝেই নৌকা ঘুরে বেড়ায় নদীর উপর দিয়ে। কিন্তু তারা বলে আর একটা কথা যে, মামা আপনার নৌকায় না উঠে অনেক ভালো একটা কাজ করছেন, নৌকায় যদি উঠতেন হয়তো অনেক বেশি বড় কোনো বিপদ হয়ে যেত। তো আসলে ঘটনার শেষ এখানেই না, ওই দিন রাত্রি ঘটে আর একটা ঘটনা। আমার দুটা ফ্রেন্ড, ওরা যায় রাসেল ভাই, একটু শুনতে উইয়ার্ড লাগবে, তারপরেও ওরা যায় রাসেল ভাই লিচু চুরি করে খেতে। আমাদের ভার্সিটির নদীর পাশ বরাবরই শেষ প্রান্তে আছে হচ্ছে আমাদের গেস্ট হাউস, আমাদের ভার্সিটি গেস্ট হাউস। তো ওখানে অনেকগুলি লিচু গাছ আছে, তো ওরা যায় লিচু খেতে। তো ওই রাত্রে লিচু আর খেতে খাওয়া হয় না ওদের, কারণ গার্ড অনেক বেশি ছিল। তো ওরা নদীর পার বেয়েই ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ঢুকতে থাকে। ওরা দেখে রাসেল ভাই একই জিনিস, নদীর কিনার ঘেঁষে একটা নৌকা বয়ে যাচ্ছে। ওরা দূর থেকে একদম শুনতে পারে রাসেল ভাই যে কেউ বৈঠা দিয়ে যে জলের শব্দ হয়, জলের মধ্যে বৈঠা চালানোর সময় শব্দটা হয়, তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। কিন্তু তারা দেখে নৌকায় কেউ নাই। আসলে তারা জানতো না যে আগে যে ঘটনাটা আমি বললাম যে 3 জুনিয়র ছিল, তারা জানতো না এমন কিছু হয়েছে। পরের দিন তারা যখন আমি এটা জানাই, আসলে আমি ওদের বলি যে একই ঘটনা ঘটছে 3 জুনিয়র ছেলের সাথে। তারা ভাগ্যক্রমে ওই নৌকায় ওঠে নাই, কিন্তু উঠলে মামারা জানায় অনেক খারাপ কিছু হতে পারত। এই ছিল আসল ভাই আমার ভার্সিটি নদীর ঘটনা। আসল ভাই আর একটা জিনিস বলতে চাই আমার ভার্সিটি সম্পর্কে, সেটা হচ্ছে যে আমার হলের, আমি যে হলে থাকি সেই হলের ঘটনা। আসল ভাই আমি ওই হলে যাওয়ার পরে বেশ অনেক কিছু শুনছি যে আমাদের হলে অনেক কিছু দেখা গেছে। কিন্তু রাসেল ভাই আমি আপনার ফোন পাওয়ার পরে এক্স্যাক্টলি আমাদের হলে যে নাইট গার্ড ছিলেন তার সাথে দেখা করি। এই তো পরশুদিন রাত্রেবেলায় 2টার দিক আমি তাকে খুঁজে পাই, হলে অনেক খোঁজাখুঁজি করে তাকে খুঁজে পাইছি। তারপরে আসলে তার সাথে আমি কথা বলি। তিনি যা যা জানান আমাকে রাসেল ভাই, প্রথমে আমাকে একটু ইতস্তত করেন যে জানাবেন না, তারপরে আমায় জানান যা যা, তারপর ছিল অনেক ভয়ঙ্কর রাসেল ভাই। উনি জানান যে কয়েক বছর আগেই উনি বেশ 6 থেকে 7 বার কিছু একটা দেখেছেন। আমাদের হলের সামনে যে হল, সে হলের পিছনে একটা শিমুল গাছ ছিল। উনি দেখতেন, প্রায় দেখেছেন, আমাদের হলে আরো 2-1 মামাও দেখেছেন, দেখতেন যে একটা ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে শিমুল গাছ থেকে আমাদের হলের সামনে পর্যন্ত এসে আবার ঘুরে যেত। উনি আমায় এভাবে জানায় যে, মামা আমি যে বাচ্চাটাকে দেখতাম একদম কালো কুচকুচা ছিল। রাসেল ভাই আমার কাছে তখন পর্যন্ত এটা অনেক নর্মাল ছিল, কিন্তু রাসেল ভাই যখন আমি শুনি আমার গায়ের লোম একদম দাঁড়ায় যায়। সেটা হচ্ছে যে উনি বলে যে, মামা আমি যে ছোট বাচ্চাটাকে দেখতাম তার পা কিন্তু মাটিতে থাকতো না, তার পা একদম পিছনের দিকে বাঁকানো থাকতো। এটা শুনে রাসেল ভাই আমি অনেক ভয় পেয়ে যাই যে উনি এভাবে করে বলেন। তারপরে উনি আরো বলেন যে, মামা এখানে তো আমি আরো অনেক সময় অনেক কিছু দেখছি। আমাদের হলে প্রায় মাঝে মাঝে উনি দেখতেন যে একটা ঘোড়া হেঁটে বেড়াচ্ছে, ঘোড়াটা অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াতো, তারপর আবার ভ্যানিশ হয়ে যেত। এটা আমার কাছে অনেক কমন একটা ব্যাপার ছিল। এই ছিল রাসেল ভাই আমার ভার্সিটির ঘটনা। হ্যালো অডিয়েন্স, ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এমনই ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।